তো গত ক্লাসে আমরা শিখেছিলাম ভাষা, যেমন রাষ্ট্রভাষা, মাতৃভাষা। তো এই ক্লাসে আমরা শিখব সাধু ভাষা, চলিত ভাষা, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কি কি। আচ্ছা, আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। সাধু ও চলিত রীতির পার্থক্য। বলছে পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক আলাদা রূপ আছে। একটি বলার ভাষা বা মৌখিক রূপ, অপরটি লেখার ভাষা বা লৈখিক রূপ। ভাষার মৌখিক রূপের আবার দুইটি রীতি রয়েছে, মানে মুখে যেভাবে কথা বলি দুইভাবেই তো বলা যায়, তাই না? যে আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি। আচ্ছা, আমরা একটু প্রথম থেকে বোঝার চেষ্টা করি। ভাষার তো দুইটি রূপ, তাই না? একটা হচ্ছে যে তুমি হয়তো মুখে কথা বলো, মুখে কথা বলো, স্পিক, তাই না? আর একটা কি, তুমি লেখো খাতায়। এই দুইটা তো রূপ, তাই না? এটাই বোঝাইতে চাইছে এখানে। যাক, বোঝাটাই মুখ্য। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। তারপরে বলছি কি, এখন মৌখিক রূপ মানে কি? মুখে কথা বলার রূপ, তাই না? এখন এই যে মুখে যে কথা বলি, এটাও তো দুই ভাবে বলা যায়। একটা হচ্ছে কি, আমি একটু সোজা বাংলায় বুঝাই, যে শুদ্ধ আর অশুদ্ধ, তাই না? যে ও শুদ্ধ ভাষায় কথা বলে আর ও অশুদ্ধ ভাষায় কথা বলে, সেটাই বোঝাচ্ছে। এই যে আঞ্চলিক ভাষাকে অনেক সময় আমরা অশুদ্ধ ভাষা বলি, আসলে অশুদ্ধ বলতে কিছু নাই। আঞ্চলিক ভাষা একটা রীতি, আর একটা কি প্রমিত রীতি, তাই তো? আঞ্চলিক হচ্ছে যেমন বরিশালের আঞ্চলিক ভাষা, ও মনু ডাইলে লবণ দেশো না দেবা, তাই না? চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, আইতরে কি করতাম, তাই না? এরকম বিষয় আছে। সিলেটের আঞ্চলিক ভাষা, আই সিলেটি ফুয়া, তাই না? আমরা সিলেটের ছেলে, সেটা বুঝাইছে। তো অপরদিকে লৈখিক, আচ্ছা, আর একটা তো প্রমিত রীতি, সে তো সবাই বুঝি, শুদ্ধ ভাষা। যে ভাষায় শিক্ষিত ব্যক্তিরা কথা বলে, যে ভাষায় বইপত্র লেখা হয়, তাই না? সেটা। অপরদিকে লৈখিক রূপের, এই গেল কিন্তু এতক্ষণ মুখে কথা বলার রূপ। এবার আসলো লৈখিক রূপেরও দুটি আলাদা রীতি আছে। এখন তুমি বলবা যে স্যার, একটা তো পাইলাম যে শুদ্ধ ভাষায় লেখায়, তাই না? শুদ্ধ ভাষায় লেখে, সেই শুদ্ধ ভাষাটাকেই বলা হয় চলিত, ঠিক আছে? চলিত, চলিত রীতি। আর একটা কি তাহলে? আর একটা হচ্ছে সাধু রীতি। এই যে সাধু রীতি, ঠিক আছে? একটা চলিত রীতি আর একটা সাধু রীতি। এখন চলিত রীতি তো বুঝলাম যে শুদ্ধ ভাষায় লেখাটাকেই চলিত রীতি বলে, যেভাবে এই যে বইতে লেখা, শুদ্ধ ভাষায় লেখা। আঞ্চলিক ভাষায় কি কেউ লেখে? না, কখনোই না। তাহলে সাধু রীতি এইটা আবার কি? দেখো, আগেরকার দিনে কবি সাহিত্যিকরা একটা ভিন্ন ভাষায় লিখতো, ঠিক আছে? সেই লেখাটা অনেকটা এরকম যে তাহাদিগকে বলিয়াও কোনো বিচার পাহিল না। যেমন আমরা সহজ ভাষায় বলি গেছিলাম, ওখানে বলে গিয়েছিলাম। এই হচ্ছে সাধু রীতি, তাদের, তাহাদের, এটাই। তো বাংলা ভাষার এ প্রকার বা রীতিভেদ নিচের ছকে দেখানো হলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে ছকটা ইম্পোর্ট করা হয়নি। আচ্ছা, তো এবারে আমরা দেখতে পাচ্ছি সেই টেবিলটা। বাংলা ভাষা, বাংলা ভাষা মূলত দুই ভাবে বলা যায়, মনের ভাব প্রকাশ করা যায় আর কি। একটা হচ্ছে মুখে বলে, আর একটা হচ্ছে লিখে, স্বাভাবিকভাবে। এখন মুখে বলা ভাষা বা মৌখিক ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আঞ্চলিক, যেমন কি, যেমন হচ্ছে বরিশালের ভাষা, তাই না?
বরিশালের ভাষা, একটা হচ্ছে হয়তো চট্টগ্রামের ভাষা, হয়তো সিলেটের ভাষা, দুঃখিত, অথবা পুরান ঢাকার ভাষা, তাই না? এরপরে আছে প্রমিত ভাষা। প্রমিত ভাষা কি আমরা সবাই জানি, এই যে মানুষ শুদ্ধ ভাষায় কথা বলে, এটাই হচ্ছে প্রমিত ভাষা। এরপর আসো যে লিখিত, কিভাবে লেখা যায়। সে লিখিতকে বা লৈখিক ভাষাকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে চলিত আর একটা হচ্ছে সাধু। এখন চলিত তো আমরা সবাই বুঝি, এই চলিত মানে কিন্তু আঞ্চলিক না। আমি ছোটবেলায় এটা ভুল করতাম, আমি চলিত ভাষা বলতে বুঝতাম যে আমরা যে আঞ্চলিক ভাষায় কথা বলি সেইটা বোধহয় চলিত না। আসলে চলিত ভাষাটাও হচ্ছে শুদ্ধ ভাষা, বুঝতে পারছো? চলিত ভাষাটাও হলো শুদ্ধ ভাষা, আর প্রমিত ভাষাটাও হলো শুদ্ধ ভাষা, দুইটা অ্যাকচুয়ালি প্রায় একই। আর একটা হচ্ছে সাধু ভাষা, সেটা হচ্ছে ওই যে সাহিত্য রচনা করতো যে ভাষায় আগেরকার কবি সাহিত্যিকরা, সেটা হচ্ছে সাধু ভাষা। ঠিক আছে, যদি এখানে লিখি যে সাহিত্যিক, ঠিক আছে, সাহিত্যিক ভাষা। ওকে, সো এরপরে কি একটা একটা করে ব্রেকডাউন করা হয়েছে। প্রথমে আসলো কি আঞ্চলিক। আঞ্চলিক ভাষারীতি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সে ভাষারীতি বাংলার আঞ্চলিক ভাষারীতি, তাই না? বিভিন্ন অঞ্চলের মানুষ, যেমন বরিশালের মানুষ, চট্টগ্রামের মানুষ মুখে মুখে যে ভাষায় কথা বলে। বলছে কি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাঙালি জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে সে ভাষারীতি বাংলার আঞ্চলিক ভাষারীতি। ক্লিয়ার? সরি, ভাষারীতি নামে অভিহিত। অর্থাৎ অঞ্চলভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকেই আঞ্চলিক ভাষারীতি বলে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আঞ্চলিক বিষয়টা বুঝলাম, এবার তো প্রমিত। আচ্ছা, এখানে কিছু উদাহরণ দিয়েছে আঞ্চলিক ভাষার, যেমন বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষারীতি কি বলছে, ওই গোয়া মাইনসের দুয়া পোয়া আসিল, মানে কি ওই লোকটার দুজন ছেলে ছিল, অর্থাৎ একজন লোকের দুটি ছেলে ছিল। আঞ্চলিক ভাষাকে উপভাষা বলে। আঞ্চলিক ভাষায় শব্দের বহু বিচিত্র রূপ দেখা যায়, যেমন ছেলে শব্দটি অঞ্চলভেদে সোয়াল, সাওয়াল, সাবাল, সেইলে, পোলা, পোয়া, পুয়া, বেটা, বেডা, পুত, হিত ইত্যাদি উচ্চারিত হয়। দেখছো, একটা শব্দ আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে উচ্চারিত হয়। কত বৈচিত্র্যময় এই ভাষা। এরপর আসলো প্রমিত ভাষারীতি। বিভিন্ন ভাষারীতি, এরপর কি প্রমিত ভাষারীতি, বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারে আরো আকর্ষণীয় হয়। ভাষাও যে শ্রমসাধ্য, যত্নলব্ধ এবং শেখার কোনো বিষয়, প্রমিত ভাষারীতি তার প্রমাণ। এক কথায় ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে। বোঝা গেল? অর্থাৎ ভাষা তো বিভিন্নভাবে ডেভেলপ হতে হতে আসছে বছরের পর বছর। এখন যে ভাষাটাকে সবাই শুদ্ধ বলে মেনে নেয় আর কি, সেটি হচ্ছে প্রমিত ভাষারীতি, অথবা যে ভাষাটা সবাই বোঝে। যেমন চট্টগ্রামের ভাষা কিন্তু সবাই বুঝবে না, রাজশাহীর মানুষ বুঝবে না, আবার সিলেটের ভাষাও বরিশালের মানুষ বুঝবে না, কিন্তু যে ভাষাটা সবাই বুঝবে বাংলার, যেমন ধরো আমি যেটাই কথা বলতেছি হয়তো সবাই বুঝতেছে, এটাই হচ্ছে প্রমিত ভাষারীতি। যেমন একজনের দুটো ছেলে ছিল, এই কথাটা কে না বুঝবে, তাই না? বাংলা ভাষার কথা। এরপর আসি সাধু ভাষারীতি। যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধু ভাষা। দেখো এইখানে কিন্তু পুরাই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, কালার যা আছে থাক। তাহলে এটা হবে কি, যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ
প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত, তাই সাধু ভাষা রীতি। আচ্ছা, আমরা একটু একটু করে ব্রেকডাউন করি। যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, যেমন তাহাকে কহিলাম তাহাদের বাড়ি আসা সম্ভব নয়, যেমন এই যে তাকে হয়ে গেল তাহাকে, বললাম হয়ে গেল বলিলাম, বা কইলাম হয়ে গেল কহিলাম, এটাই তো। তৎসম শব্দবহুল। আচ্ছা, বাংলা ভাষাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, সেটা তো জানো বোধহয়, তাই না? তৎসম, তদ্ভব, তারপরে হচ্ছে দেশি, বিদেশি, একটা কি, যাই হোক এই মুহূর্তে হয়তো ভুলে গেছি। শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী, এটার যে ক্রিয়াপদ, যেমন করিতেছি, খাইবার, যাইবার, এই বিষয়গুলো হচ্ছে প্রাচীন রীতি অনুসরণ করছে, এবং আঞ্চলিকতা মুক্ত। অবশ্যই এই ভাষাগুলো আঞ্চলিক না, যেমন এখানে তুমি বরিশালের ভাষা, চট্টগ্রামের ভাষা কিংবা সিলেটের ভাষা খুঁজে পাবে না, তাই সাধু ভাষা রীতি। আমরা একটি উদাহরণ দেখি। এক ব্যক্তির 2টি পুত্র ছিল। এটা কিন্তু সাধারণ একটা লাইন, তাই না? এই রীতি শুধু লিখিত গদ্যে পরিদিষ্ট হয়। মুখে মুখে বলার সময় কিন্তু এই যে পুত্র বলতাম না, আমরা হয়তো ছেলে বলতাম, তাই না? ব্যক্তির বলতাম না, হয়তো বলতাম লোকের, যে একজন লোকের 2টি ছেলে ছিল। একজন, আচ্ছা, লোকের দুটি বা 2টি হচ্ছে বর্তমানে আধুনিক, ছেলে, তারপরে কি ছিল। এই রীতি শুধু লিখিত গদ্যে পরিদৃষ্ট হয়, কেউ কিন্তু মুখে বলে না এক ব্যক্তির 2টি পুত্র ছিল, মানে কি সে আসলে গল্প পড়তেছে, কিন্তু মুখে যদি তুমি একটা তোমার বন্ধুকে বলো, এইভাবে বলবা? অবশ্যই না। চলিত ভাষা রীতি, আঞ্চলিক ভাষা কিছুটা বুঝলা, এবার চলিত ভাষাটি বুঝতেছি। ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার কি লেখছে, বাভঙ্গি নাকি বাচন ভঙ্গি হওয়া উচিত ছিল নাকি, সহযোগে গড়ে ওঠে। ঠিক আছে, মানে কি ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি, যেমন অনেকটা যদি বলা যায় যে যশোরের ভাষা কিন্তু শুদ্ধ ভাষা বলা যায়। তো এর আশেপাশের মানুষের ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকে চলিত ভাষারীতি বলে। এই রীতি মৌখিক ও লিখিত উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় ও আদরণীয়। ঠিক আছে, কারণ চলিত ভাষায় আমরা যেভাবে সুন্দর করে কথা বলতে পারি, আবার সুন্দর করে লিখতেও পারি। ওই যে বললাম যে চলিত ভাষা আর প্রমিত ভাষা কিন্তু মূলত একই জিনিস, কেন এটাকে আলাদা করছে এখানে আমি এটা বুঝলাম না। ঠিক আছে, যে চলিত আর প্রমিত মূলত একটা কথা আছে না যে লাউ সেই কদু, তোমরা যদি কেউ কথাটা শুনে থাকো তাহলে বুঝবা এই 2টা জিনিস অ্যাকচুয়ালি একই। আচ্ছা, এরপরে কি সাধু ভাষার বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে কিন্তু লিখে দিছে যে একজন লোকের 2টি ছেলে ছিল, ওই যে উপরে যেটা আমি লিখলাম আর কি, সেইটাই, নাথিং নিউ, নতুন কিছু না। আচ্ছা, সাধু ভাষার বা সাধু ভাষারীতির বৈশিষ্ট্য, ওই যে সাধু ভাষা, যেমন তাকে, কেউ তাকে বলবে না, বলবে কি তাহাকে। ছেলে, ছেলে হয়ে যাবে কি পুত্র, যেমন ছেলে, ছেলে হয়ে যাবে পুত্র, তাই তো, এরকমই বিষয়টা। মেয়ে হয়ে যাবে কন্যা। বলছে সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়, কারণ কি 200 বছর আগেও সাধু ভাষাটা যেমন ছিল বর্তমানে তেমনই থাকবে। অঞ্চল ভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না। যেমন চট্টগ্রামের সাধু ভাষা আর বরিশালের সাধু ভাষা কিন্তু আলাদা না। সাধু ভাষা একটা তো একটাই, বাংলার সাধু ভাষা একটাই ভাষা, এটার কোনো আঞ্চলিক হয় না, এটা অঞ্চল ভেদে বা কালক্রমে, মানে কি বছরের পর বছর বসে এটার কোনো পরিবর্তন হয় না। যদি তোমাকে প্রশ্ন করে যে কোন ভাষার কোনো পরিবর্তন নেই, তখন কি বলবে যে সাধু ভাষার কোনো পরিবর্তন নেই। এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে
চলে, যে একটা ব্যাকরণ মেনে চলে। তো কোন ভাষা ব্যাকরণ মেনে চলে? সাধু ভাষা কি ব্যাকরণ মেনে চলে, আর কি সাধু ভাষা কালক্রমে বা অঞ্চলভেদে এর কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? আচ্ছা, পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। এরপরে কি আছে আমরা একটু দেখি। বলছে সাধু ভাষা রীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। ঠিক আছে, সাধু ভাষায় তৎসম মানে কি তার সম বা সংস্কৃত সমান সমান বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে। বুঝলা? মানে এই ভাষায় কথা বললে মনে হয় যেন এরা একটু সাহিত্যিক লোকজন, ঠিক আছে, যারা সাহিত্য চর্চা করে বা খুবই শিক্ষিত, যারা প্রচুর পড়াশোনা করেছে, বা একটু আভিজাত্য বা গাম্ভীর্য বোঝায়। ক্লিয়ার? এরপরে বলছে কি, সাধু ভাষা রীতি শুধু লেখায় ব্যবহার হয়। সাধু ভাষা কথা বলার কিন্তু অযোগ্য। শুধু কথা বলা, বক্তৃতা, ভাষণ কিংবা নাটকের সংলাপের জন্য উপযোগী নয়। এখানে নাটকের সংলাপ এই জিনিসটা মিস করে গেল কেন জানি না। নাটকের সংলাপ মানে সাধু ভাষায় কথা বলাটাই একটু কঠিন, তাই না? তাই কথাবার্তা, বক্তৃতা, যে সাধু ভাষায় যদি একটা লোক বক্তৃতা দিত তাহলে কেমন শুনাইতো বলো, যে সে সাহিত্য পড়তেছে। ভাষণ ইত্যাদি আর কি নাটকের সংলাপ ইত্যাদির উপযোগী নয়। সাধু ভাষা রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। কিসের কিসের পূর্ণরূপ ব্যবহৃত হয়? সর্বনাম ও ক্রিয়াপদ। ঠিক আছে, সর্বনাম কি জানো তো? এই যে সে, তারা, তারপরে কি তাদের, এগুলো হচ্ছে সর্বনাম। আর ক্রিয়াপদ কি? খাই, হ্যাঁ, তারপরে কি দেখি, খেলি, এগুলো হচ্ছে ক্রিয়াপদ। যাই হোক, চলিত ভাষারীতির বৈশিষ্ট্য। চলিত ভাষা সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা। তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। এটি পরিবর্তনশীল। আচ্ছা, বোঝা গেল তো যে চলিত ভাষা সর্বজন গ্রাহ্য। কারণ কি, যে কেউ বাংলা ভাষার যে কোনো অঞ্চলের মানুষ এই ভাষায় কথা বলতে পারে এবং সেটা মানুষ সহজেই বুঝবে। মার্জিত, সহজ কথা, এটাই কিন্তু শুদ্ধ ভাষা। আর এইটাই কিন্তু লেখার ভাষা। ঠিক আছে, লিখতেও হবে এই শুদ্ধ ভাষায়। কিন্তু এটি কিন্তু পরিবর্তনশীল। কারণ কি, বছরের পর বছর এইটা আস্তে আস্তে চেঞ্জ হয়। 200 বছর আগে যেমন ছিল এখন কিছুটা চেঞ্জ হয়েছে। 1000 বছর আগে যে ভাষা ছিল তা তো বলতে গেলে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আসি ভাষারীতি। এ ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়ম কানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, চলিত ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়ম কানুন দিয়ে ব্যাখ্যা করা যায় না। কেন যায় না? কারণ ব্যাকরণ আজকে এক কথা বলবে যে চলিত ভাষারীতি এভাবেই চলবে, কিন্তু আসলে কি 200 বছর পর সেই একই এরকম থাকবে? চলিত ভাষা কি একই রকম থাকবে? না, চলিত ভাষা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তনশীল। তাই তো, চলিত ভাষা পরিবর্তনশীল। আচ্ছা, এই জন্য ব্যাকরণের প্রাচীন নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না। চলিত ভাষা ধীরে ধীরে পরিবর্তন হতেই থাকে। চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি বেশ সাবলীল, চটুল ও জীবন্ত। আচ্ছা, চলিত ভাষায় কিন্তু আমরা খুবই সহজ সরল ভাষা ব্যবহার করি, যাতে চটপট বলা যায়, সহজেই বলা যায়, সহজে বোঝা যায়। সেটি বলছে সাবলীল, চটুল ও জীবন্ত। বলার ও লেখার ভাষা বলেই এ ভাষা বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত
উপযোগী। হ্যাঁ, এই ভাষাতে তুমি সহজেই বক্তৃতা দিতে পারবা, ভাষণ দিতে পারবা, নাটক লিখতে পারবা। নাটকের যে ডায়লগ, সংলাপ মানে হচ্ছে ডায়লগ, সামাজিক আলাপ আলোচনা গল্পগুজব সবই করা যায় এই ভাষায়, সহজেই করা যায়। এবার বলছি কি, চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। মনে আছে সাধু ভাষার ক্ষেত্রে সর্বনাম ও ক্রিয়াপদের কোন রূপ ব্যবহার হয়েছিল? পূর্ণ রূপ। আর চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ, তাই তো? যেমন এটা হচ্ছে তারা, আর সাধু ভাষায় ওইটা ছিল কি? তাহারা। এটা হবে কি? তাদের, তাদেরকে, তাদেরকে। আর সাধু ভাষায় এটা ছিল কি? তাহাদিগকে। বুঝতে পারছো? তো এইটা কি শর্ট না? আর সাধু ভাষাটা ছিল লং। সাধু ভাষাটা একটু দেখাই দিই। সাধু, তারা হয়ে যাবে কি? তাহারা, তাহারা। সাধু ভাষা এজন্য পূর্ণরূপ। তাদেরকে হয়ে যাবে তাহাদিগকে। এরপর বলছে কি, সাধু ও চলিত ভাষারীতির মধ্যে নানা দিক থেকে বেশ কিছু পার্থক্য রয়েছে। এ দুই ভাষারীতির বৈশিষ্ট্য থেকেই তার ধারণা পাওয়া যায়। নিচে সাধু ও চলিত ভাষারীতির কয়েকটি পার্থক্য দেখানো হলো। সাধু ভাষারীতি। সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। অবশ্যই সাধু ভাষায় লেখা যায়। এখন চলিত ভাষায় যে লেখা যায় না তাও না, চলিত ভাষাও কিন্তু লেখার ভাষা, কিন্তু একই সাথে এটা কিন্তু সর্বজন বোধ্য মুখের ভাষাও। তাহলে শুধুমাত্র আচ্ছা, এটা কিন্তু মুখের ভাষা এবং লেখার ভাষা উভয়ই। এরপরে বলছি কি, সাধু ভাষারীতি সবসময় ব্যাকরণের নিয়ম মেনে চলে, কারণ এটা তো চেঞ্জ হবে না। 200 বছর আগেও যেমন ছিল এখনো তেমনই থাকবে। এই জন্য ব্যাকরণ দিয়ে এর একটা নিয়ম বলে দেয়া যায়, সেট করে দেয়া যায়। কিন্তু চলিত ভাষা তো ব্যাকরণ মেনে চলবে না। 100 বছর পর তো আজকের এই ভাষা এরকম থাকবে না, হয়তো চেঞ্জ হয়ে যাবে, তাই না? সাধু ভাষায় পদবিন্যাস স্মৃতি সুনির্দিষ্ট, তাই না? পদবিন্যাস বলতে বোঝায় কি? পদ কত প্রকার? 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর এখানে বলছি কি, চলিত ভাষায় পদবিন্যাস স্মৃতি অনেক সময় পরিবর্তিত হয়, কারণ এটা পদেরও বিষয়টা চেঞ্জ হয়। তারপর বলছি কি, সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। ওই যে আর কি, এই জন্যই তো এটা গুরু গম্ভীর, কিছুটা আভিজাত্য এবং তাৎপর্যপূর্ণ মনে হয়। চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার কম। এরপর বলছি কি, সাধু ভাষা বক্তৃতা, নাটক ও সংলাপের উপযোগী নয়। এখানে কিন্তু নাটকের সংলাপের দিছে কথাটা, কিন্তু চলিত ভাষা কিন্তু এই বক্তৃতা বলো, ভাষণ বলো, নাটকের সংলাপ ও আলাপ আলোচনা সবকিছুরই উপযোগী, ইভেন লেখার উপযোগী। এটা কিন্তু লেখার উপযোগী না, সাধু ভাষা লেখার উপযোগী না। তারপর বলছে কি, সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহৃত হয়। চলিত ভাষায় সর্বনাম, ক্রিয়া ও অব্যয় পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। সাধু ভাষা গুরু গম্ভীর, দুর্বোধ্য ও মন্থর। চলিত ভাষা চটুল, সরল ও সাবলীল, তাই না? সবাই আমরা জানি। সাধু ভাষারীতি অপরিবর্তনীয়, তাই কৃত্রিম। চলিত ভাষারীতি পরিবর্তনশীল, তাই জীবন্ত। আচ্ছা, এখানে কি বলছে যে নিচে কয়েকটি ক্ষেত্রে সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য দেখা যায়, যথা বিশেষ্য পদের রূপে, সর্বনামের রূপে, ক্রিয়াপদের রূপে, অব্যয় পদের রূপে। এই সবকটাতেই সাধু ভাষায় চেঞ্জ আছে। এরপর আমরা একটু টেবিলটা দেখি। বিশেষ্য পদের পার্থক্য। বিশেষ্য কি? নাম পদ, যে কোনো বস্তুর নাম, ব্যক্তির নাম, পাখির নাম, জিনিসের নাম, যে কোনো কিছু। তো সাধু ভাষায় যেটাকে বলা হয় অগ্নি, চলিত ভাষায় বলা হয় আগুন। কর্ণ মানে কি? কান। আমরা হয়তো কর্ণ অনেকে চিনিই না, কারণ এটা তো সাধু ভাষা, তাই না? কারণ এটা হচ্ছে সাধু ভাষা। আর কান তো আমরা সবাই চিনি, এটা হচ্ছে চলিত ভাষা। চন্দ্র, চাঁদ, দন্ত, দাঁত, পক্ষী, পাখি, ব্যাঘ্র, বাঘ। দেখছো, বাঘকে সাধু ভাষায় বলা হয় ব্যাঘ্র। অনেকে বলে না ব্যাঘ্র শাবক, মানে কি? বাঘের বাচ্চা। তারপর কি আছে? মৎস্য, মাছ, হস্তি, হাতি, তাই না? আচ্ছা, এরপর আরো আছে। এরপর সর্বনাম। সর্বনাম মনে আছে তো? ওই যে তারা, তাহারা, সে, এই এবং
কিন্তু, না এগুলো তো অব্যয়। আচ্ছা, এই, এ, ইহা, এটাকে বলা হয় এ। ইহাকে, একে, ইহাদের, এদের, উহা, ওটা, উহাদিগের, ওদের, ওদের কাছে যাও। আর সাধু ভাষায় বলবে কি, উহাদিগের কাছে যাও, তাই না? এই জন্য এটা কিন্তু পূর্ণ রূপ আর এটা সংক্ষিপ্ত রূপ। কাহাকে, কাকে, কেহ, কেউ, তাহা, তা, তাহার, তার, যাহা, যা, যাহাদের, যাদের, তাই না? এরপর ক্রিয়াপদ মানে কি, কাজ, যে জিনিসগুলো কোনো কাজ বোঝায়। আসিয়া, সে এখানে আসিয়া আহার করিতে লাগিল। আসিয়া মানে কি, এসে, সে এখানে এসে খেতে লাগলো। করিয়া, করে, করিয়াছে, করেছে, খাইতেছিল, খাচ্ছিল, গিয়াছিল, গেছিল। এরপর আসলো কি, ঘুমাইতেছে, ঘুমাচ্ছে, চলিল, চলল, চাহিয়া, চেয়ে, চাহিয়া থাকিও না মানে কি, চেয়ে থেকো না। জ্বালাইয়া, জেলে, সে অগ্নি জ্বালাইয়া বসিয়া আছে। অগ্নি মানে আগুন, জ্বালাইয়া মানে জেলে, সে আগুন জেলে বসে আছে। ডাকিতেছে, ডাকছে, নিদ্রা যাওয়া, ঘুমানো, পড়িব, পর্ব, পার হইয়া, পেরিয়ে, ফুটিয়া, ফুটিয়া উঠিয়াছে, ফুটে উঠেছে, একসাথে লেখছে যে ফুটিয়া, ফুটিয়া মানে ফুটে, আর উঠিয়াছে মানে উঠেছে। বলিয়াছিলে, বলেছিলে, ন আসলো কোথা দিয়া, যাই হোক। ও, এটা হবে বলিয়াছিলেন আর বলেছিলেন, ঠিকই আছে। তিনি বলিয়াছিলেন যে তিনি আমাদের বাড়িতে আসবেন, আর তিনি বলেছিলেন তিনি আমাদের বাড়িতে আসবেন। বলিয়া, বলে, বলিয়া, বলে, বলিতে থাকিবে, বলতে থাকবে। ভাঙিয়া যাইতে লাগিল, ভেঙে যেতে লাগলো। এবার একটু মানে 2-3টা শব্দ একসাথে লিখছে। একটু আগে আমি যেভাবে উদাহরণ দিলাম যে তাহাদের বাড়িতে আসিল। লম্ফ প্রদান করিল মানে লাভ দিল, লম্ফ মানে লাভ। শুনিল, শুনলো, শুনিয়াছিল, শুনেছিল। শয়ন করিলেন মানে শুলেন, বলে না তিনি খেয়ে দিয়ে শুয়ে পড়লেন, এটা। শ্রবণ করিলাম মানে শুনলাম, শোনাকে সাধু ভাষায় বলে শ্রবণ করা। এবার আসলো অব্যয় পদ। অদ্য, আজ, অদ্যাপি, আজও, তিনি অদ্যাপি আসিলেন না মানে তিনি আজও আসলেন না। কদাচ, কখনো, তিনি কদাচ তোমার সাথে কথা বলিয়েছিলেন, বা কদাচিৎ, কখনো কখনো। তথাপি, তবুও, তথাপি আমি তাহার বাড়িতে যাইব না বা যাইব না। নচেত, নইলে, নচেত আমি কিন্তু তাহাকে ছাড়িব না, নচেত, নইলে আমি কিন্তু তাকে ছাড়ব না। নতুবা, নইলে, এই নচেত আর নতুবা দুইটাই সাধুরূপ, যেটার চলিত রূপ হবে নইলে। প্রায়শ মানে প্রায়, যদ্যাপি, যদিও। এরপর কি, সাধু ও চলিত ভাষারীতির উদাহরণ। উপন্যাসের অনুরূপ কোন বস্তু আমাদের প্রাচীন সাহিত্যে খুঁজিয়া পাওয়া যায় না। এটা কিন্তু সাধু ভাষা। এই যে খুঁজিয়া, এখানে লিখতে পারতো খুঁজে পাওয়া যায় না। উপন্যাসের অনুরূপ, অনুরূপ মানে কি, মতো, উপন্যাসের মতো কোন বস্তু, কোন বস্তু মানে জিনিস বা কোনো কিছু আমাদের প্রাচীন সাহিত্যে, প্রাচীন মানে পুরনো, পুরনো সাহিত্যে, তাই না? আমি কিন্তু চলিতটা লিখে দিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। খুঁজিয়া পাওয়া যায় না, খুঁজিয়া মানে কি, খুঁজে পাওয়া যায় না। শুধু আমাদের দেশে বলিয়া নহে, বলিয়া নহে মানে কি, বলে নয়, শুধু আমাদের দেশ বলে নয়, পৃথিবীর কোন দেশেরই পুরাতন সাহিত্যে উপন্যাসের দর্শন মিলে না মানে কি, উপন্যাসের দর্শন পাওয়া যায় না, মিলে না মানে কি, পাওয়া যায় না। উপন্যাসের প্রধান বিশেষত্বই এই যে ইহা, ইহা মানে কি, ইহা মানে হচ্ছে এটা, এটা সম্পূর্ণ আধুনিক সামগ্রী, এটা সম্পূর্ণ আধুনিক সামগ্রী, এটা চলে চলিততে। চলিত ভাষারীতি। একে একে গাড়িগুলো ছেড়ে দিল, আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। বলতো এটা কোথার, কোন জায়গা থেকে নিয়েছে? হ্যাঁ, ঠিক ধরেছো, বাংলা প্রথম পত্রে অতিথির গল্প থেকে এটুকু নেওয়া হয়েছে। কিরে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিল, কি জানি মানে তার কি। এটা কিন্তু চলিত ভাষায় লেখা, সহজেই বোঝা যায় এবং সব ওয়ার্ডগুলো শর্ট মানে সংক্ষিপ্ত রূপ। আসলে কর্ম অনুশীলন, মানুষ ভাষার সাহায্যে মনের কি কি ভাব প্রকাশ করতে পারে তার একটি তালিকা তৈরি করতে
করো, তা তো তোমরা পারোই। মনে প্রায় সব ধরনের ভাবেই তো প্রকাশ করতে পারে। একজন ভাষাবিদের নাম উল্লেখ করো, যেমন একজন কিন্তু ছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর একজন ছিল কি ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। যদিও এখানে তার নাম দেখলাম না, একটু হতাশ হলাম ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, ভাষা সম্পর্কে তিনি যে সংজ্ঞা দিয়েছেন তা লেখো। সুনীতি কুমার চট্টোপাধ্যায়টা তো আছে, সেটা লিখবা। আমার কার্য আমি করিয়াছি মানে কি, আমার কাজ আমি করেছি। এক্ষণ তাহাদিগের ইচ্ছা হইলে আমাকে পুরস্কার প্রদান করিবে। এইরকম করে সাধু ভাষায় 10টি বাক্য তৈরি করো। বুঝতে পারছো? 10টি বাক্য তৈরি করবা সাধু ভাষায়, তারপর সেগুলোকে চলিত ভাষায় রূপান্তর করে দেখাও। এইগুলো তোমরা ভাষায় নিজেরা করবা। তারপরে কি, তোমার পঠিত একটি গল্প থেকে বিভিন্ন পদের একটি তালিকা তৈরি করো, তারপর সেগুলোর সাধু রূপের সাহায্যে 10টি বাক্য রচনা করো। শেষ। আচ্ছা, তো ভাষার অনুচ্ছেদ বা পরিচ্ছেদ এ পর্যন্তই শেষ। আজকের মতো গুড বাই।